আচ্ছা, সকলকেই স্বাগতম। আচ্ছা, এখানে আমরা দেখব আজকে কি নারী শিক্ষা। নারী শিক্ষা নারী শিক্ষা বিস্তারে বা প্রসারে বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল? হ্যাঁ, আজকে যেটা দেখছি যে মেয়েরাও পড়তে পারছে, শিখতে পারছে, বিদ্যালয়ে যেতে পারছে, এটা কিন্তু সহজে আসেনি। আগে ছিল, হয়তো প্রাচীনকালে ছিল, তারপরে কোনো সময় আবার সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আবার মধ্যযুগে সেটা অনেকটাই বন্ধ হয়ে যায়। হুম? তারপরে যখন ব্রিটিশ শাসন আসে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে চালু হয়। তো এই ক্ষেত্রে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল সেই সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, প্রথমে পয়েন্ট করলাম একটা, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা। মেন পয়েন্ট, এটাকে ভূমিকাও হিসেবে আমরা ধরতে পারি। হ্যাঁ, স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে যে সমস্ত মনীষীগণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম। তার মতে নারীদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে সমাজের উন্নতি করা সম্ভব নয়। নারী শিক্ষা বিস্তারে তার উল্লেখযোগ্য অবদানগুলি হলো, আচ্ছা অবদানগুলি একসাথে হবে, হ্যাঁ। আচ্ছা, নাম্বার ওয়ান, বেথুন বালিকা বিদ্যালয়ের সম্পাদক। এটা এইভাবে দিই, একটু বোঝা যাচ্ছে না ঠিক মতো। বেথুন সাহেব 1849 সালে, মনে রাখতে হবে সালটা, 1849 সালে নারী শিক্ষার জন্য কলকাতায় একটি অবৈতনিক বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এই সময় বিদ্যাসাগর বেথুন সাহেবকে নানাভাবে সাহায্য করেন এবং ওই বিদ্যালয় ওই বালিকা বিদ্যালয়ের সম্পাদক পদে সম্পাদক সম্পাদকের পদ গ্রহণ করেন। নেক্সট চলো। আচ্ছা, গ্রামাঞ্চলে নারী শিক্ষার বিস্তার শুধু কেবলমাত্র যে কলকাতার মধ্যেই করেন তা নয়। হ্যাঁ, গ্রামাঞ্চলেও নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বিদ্যাসাগর কেবলমাত্র কলকাতার মধ্যেই নারী শিক্ষা বিস্তার করেননি, তিনি গ্রামাঞ্চলেও নারী শিক্ষার বিস্তারে বিশেষ ভূমিকা পালন করেন। 1857 সালে তিনি বর্ধমানের জৌগ্রামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ঠিক আছে, এইটি ছিল তার নিজস্ব প্রচেষ্টায় প্রথম বালিকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, হ্যালিডের পরিকল্পনা। হ্যালিডে সাহেব ছিলেন, হ্যাঁ, 1857 সালে তিনি, হ্যাঁ, বাংলায় ছোটলাট হিসাবে ছোটলাট হয়ে আসেন। হ্যাঁ, হ্যালিডে সাহেব, এটাই বলছে 1857 সালে, হ্যাঁ, 57 সালে বাংলায় ছোট লাট হয়ে আসেন হ্যালিডে সাহেব। হ্যাঁ, ছোট লাট বড় লাট মানে ছোট সাহেব হিসাবে তিনি বাংলায় নারী শিক্ষা বিস্তারে বিশেষ উদ্যোগী হন। এই বিষয়ে বিদ্যাসাগর তাঁকে বিশেষভাবে সহযোগিতা করেন এবং স্থির করেন যে সমস্ত গ্রামবাসীরা বিদ্যালয়ের জন্য ভোট দিতে পারবেন, সেখানে মেয়েদের জন্য বিদ্যালয় তৈরি করা হবে। এই পরিকল্পনা অনুযায়ী 1858 সালে বাংলার বিভিন্ন গ্রামে মোট 35টি বালিকা বিদ্যালয় গড়ে ওঠে। আচ্ছা, নারী শিক্ষার ভাণ্ডার গঠন পয়েন্ট করলাম আমরা। বিদ্যাসাগর আশা করেছিলেন যে তাঁর প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলি ভারত সরকারের আর্থিক সাহায্য পাবে, কিন্তু ভারত সরকার স্পষ্ট জানিয়ে দেন যে বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলিকে সরকার কোনো রকম স্থায়ী আর্থিক সাহায্য দিতে, আচ্ছা আচ্ছা এখানে স্থায়ী আর্থিক, এখানে সাহায্য হবে, সাহায্য দিতে পারবে না।
তাই বিদ্যাসাগর বিদ্যালয়গুলির আর্থিক সমস্যা সমাধানের জন্য নারী শিক্ষা ভাণ্ডার গঠন করেন, যেখানে সবাই আর কি বড় বড় লোকেরা, রাজারা সব পয়সা টয়সা দান করত এবং সেই অনুদানেই বিদ্যালয়গুলির খরচ চালানো হতো। আচ্ছা, পুস্তক ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ। বিদ্যাসাগর এই সমস্ত বিদ্যালয়গুলির জন্য বিনামূল্যে পুস্তক ও অন্যান্য শিক্ষামূলক সরঞ্জামসমূহ সরবরাহ করেন। শুধু তাই নয়, শিক্ষক মহাশয়দের জন্য নিজ নিজে থেকে বেতনেরও ব্যবস্থা করেন, মানে নিজের রোজগার থেকে সেখান থেকে আর কি দিতেন আর কি। তাহলে অবদানটা বোঝো। এই যে 5 নম্বরের জন্য আমরা শুধু এরকমভাবে ছোট করে আলোচনা করছি, এর যদি দেখা যায়, একটু যদি বড় করে আমরা পড়ি, একটু বিশদে পড়ি, তাহলে দেখবো যে বিদ্যাসাগরের অবদান কি ছিল সেই সময়। কত অপমান হয়েছেন শুধু নারী শিক্ষা চালু করার জন্য। আচ্ছা, উপরিউক্ত মন্তব্য লিখব আমরা কীভাবে? উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে বিদ্যাসাগর ভারতবর্ষে নারী মুক্তির আন্দোলনের অগ্রদূত ছিলেন। পরবর্তীকালে তাঁর দৃষ্টান্তের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের অন্যত্র নারী শিক্ষার আন্দোলন গড়ে ওঠে, মানে নারী শিক্ষার প্রসার ধীরে ধীরে শুরু হয়। ঠিক আছে, কিন্তু মেন ভূমিকা পালন করেছিলেন বিদ্যাসাগর। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।